আজ শুনবেন কোচ কাঞ্চনের লেখা বিজনেস ব্লুপ্রিন্ট বুক সামারির চতুর্থ অংশ। মার্কেটিং, দ্য আলটিমেট টুল টু রুল দ্য ওয়ার্ল্ড। আমরা মার্কেটিং এর যুগে বাস করছি। মার্কেটিংকে ঘিরেই এখন পুরো পৃথিবী আবর্তিত হয়। তথ্য আর প্রযুক্তি পুরোটাই ব্যবহৃত হচ্ছে মার্কেটিং প্ল্যান বাস্তবায়নে। আর মার্কেটিং এর হালে পুরো পানি দিচ্ছে হিউম্যান সাইকোলজি। ব্যক্তি জীবন থেকে অর্থনৈতিক, সামাজিক থেকে রাষ্ট্রীয় সব জায়গাতেই মার্কেটিং এর সক্রিয় বিচরণ। আমাদের অধিকাংশ ডিসিশন এখন মার্কেটিং নিয়ন্ত্রণ করে। পয়লা বৈশাখে লাল শাড়ি আর সাদা পাঞ্জাবি কেন কিনি? মা দিবস, বাবা দিবস, ভ্যালেন্টাইন্স ডে, চকলেট ডে, ঘটা করে জন্মদিন পালন করা কিংবা বইমেলা থেকে নির্দিষ্ট লেখকের বই কেনা, সবকিছুর পেছনেই মার্কেটিং এর গেম প্ল্যান আছে। পকেটে আইফোন 12 থাকতে আইফোন 13 না কিনলে ঘুম হয় না, উসখুস লাগে। কারণ মার্কেটিং। গত 1 বছরে বেস্ট সেলার বই হয়েছে কোনগুলো? সোজা উত্তর, যেগুলোর মার্কেটিং ভালো হয়েছে, দু একটা ব্যতিক্রম বাদে। আর বেস্ট সেলিং অথর কারা? যারা নিজেদের ভালো মার্কেটিং করতে পারছে তারা। আচ্ছা, কখনো চিন্তা করে দেখেছেন কি, বইয়ের মূল ব্যাপার তো লেখা, রাইটিং। তাহলে বেস্ট রিটেন বুক কিংবা বেস্ট রাইটিং অথর বলা হয় না কেন? সিম্পল রিজন, মার্কেটিং। সেলিং শব্দটা মার্কেটিং টার্ম, তাই বেস্ট সেলার বুক বলা হয়। সেলিংকে এখানে রাইটিং এর উপর প্রায়োরিটি দেওয়া হয়েছে। এজন্যই বেস্ট রাইটিং বুক বা অথর বলা হয় না। গুহার ভেতর বসে পৃথিবীর সেরা বই লিখে ফেললেন, কিন্তু ফ্যান বেজ নেই, পিপলস কানেকশন নেই, বইয়ের মার্কেটিং নেই, তার মানে সেল হবে না। প্রকাশক পরের বছর আপনার বই ছাপাতে আগ্রহ দেখাবে না। হার্শ ট্রুথ, বাট রিয়েলিটি। এরপর অথর লিখেছেন বেস্ট সেলিং বইয়ের মার্কেটিং নিয়ে। 2021-এর রকমারি বেস্টসেলার বইয়ের লেখক ছিলেন মুনজেরিন শহীদ, আরিফ আজাদ, মিজানুর রহমান আজহারি, মহিউদ্দিন আহমেদ, সাদাত হোসাইন। এদের সবাইকে নিয়ে গবেষণা করলে দেখা যায় কিছু ব্যাপার খুব কমন। যেসব কারণে এদের বইগুলো বেস্ট সেলার হয়েছে সেসবের অন্যতম হলো স্ট্রং ফ্যান বেজ, মতাদর্শের মিল, পিপলস কানেকশন, পার্সোনাল ব্র্যান্ডিং, পপুলার জনরা, চাহিদা বুঝে লিখতে পারা। সবার ক্ষেত্রে লেখার মান এখানে মুখ্য ভূমিকা রাখেনি। দেশ বিদেশের পপুলার ইসলামিক বক্তারাও ইদানিং ফেসবুকে অ্যাড রান করেন। যারা করেন না তাদের ফ্যান ফলোয়ার বা পপুলারিটি কম। অ্যাড লাইব্রেরিতে ইসলামিক বক্তাদের পেজ দেখুন, তাহলে ক্লিয়ারলি দেখতে পাবেন। এখানেও নিয়ন্ত্রণ সেই মার্কেটিং এর হাতে। জন্ম, মৃত্যু, বিয়ের সমস্ত আপডেট ফেসবুকে না দিয়ে থাকতে পারি না কেন? কারণ মার্কেটিং। ফেসবুকে একবার ঢুকলে 2 ঘন্টায়ও বের হতে পারি না কেন? কারণ এখানে কাজে লাগানো হচ্ছে নিউরো মার্কেটিং এবং হিউম্যান সাইকোলজির দারুণ ব্লেন্ডিং। মগজের মালিকানা নেয়ার সব ধরনের টুলই মার্কেটিং এক্সপার্টরা ব্যবহার করছে। আমরা জীবনে যা কিছু করি তার প্রায় সব ক্ষেত্রেই কোনো না কোনোভাবে মার্কেটিং এর প্রভাব আছে। সোজা কথায় বললে আমাদের সিদ্ধান্ত এখন আর আমরা নিই না, মার্কেটিং নেয়। মার্কেটিং দিন দিন এমন একটি উচ্চতায় চলে যাচ্ছে, চাইলেও পকেটে টাকা রাখা সম্ভব হবে না। আগে তো তাও ক্যাশ টাকা খরচ করে জিনিস কিনতে হতো। এখন ঘরে বসে ব্যাংক খালি করে অ্যামাজন, আলিবাবা, ফুডপান্ডা, চাল ডাল, দারাজ থেকে কেনাকাটা করি। এখন ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্তে টাকা খরচ করা যায়। তা আপনি গরিব আর বিলিয়ন ডলারের মালিক যেটাই হন, টাকা জমিয়ে রাখা অনেক কঠিন। এটাই এখন সত্যি। আপনার কথা আপনার বউয়ের চেয়েও এখন গুগল, ফেসবুক বেশি জানে। তারা জানে আপনাকে কি টোপ গেলানো যাবে। আপনার গত 1 বছরের পারচেজ কিংবা এক্সপেন্স হিস্ট্রি দেখুন। কত জিনিস যে কিনেছেন, কত অপ্রয়োজনীয় খরচ যে করেছেন, তারপরও ভেতরে স্বস্তি নেই। আরো কত কিছু কেনার আশায় বিভোর হয়ে আছেন। যুদ্ধ করে এখন আর দেশ দখল করতে হয় না। মার্কেটিং যার দখলে সে বিশ্বকে লিড দিচ্ছে। আমেরিকা বিশ্বে নেতৃত্ব দিচ্ছে, কারণ বিশ্বের প্রভাবশালী ব্র্যান্ডগুলোর বেশিরভাগই তাদের দখলে। পেপসি, কোকা-কোলা, কেএফসি, পিৎজা হাট, ম্যাকডোনাল্ডস, অ্যাপল, আইবিএম, মাইক্রোসফট, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, গুগল, অ্যামাজন, ওয়ালমার্ট, ডেল, হার্ভার্ড, মেটালাইফ, উবার। প্রযুক্তি দুনিয়ার প্রায় বেশিরভাগ বড় সফটওয়্যারই আমেরিকানদের গড়া। অদৃশ্য এসব পণ্য দিয়ে তারা বিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেস করছে। স্টার্টআপের জন্য প্রসিদ্ধ বিশ্বের 10টি শহরের প্রথম 3টি আমেরিকার সিলিকন ভ্যালি, নিউ ইয়র্ক ও লাস ভেগাস। 7 নম্বরে আছে শিকাগো,
চাইনিজ কোনো সিটির নাম টপ 10-এ নেই। চাইনিজরা অনেক দৃশ্যমান পণ্য বানাচ্ছে, কিন্তু প্রযুক্তি পণ্য এবং ব্র্যান্ড গড়ে তোলার জায়গায় আমেরিকানরা অনেক এগিয়ে। চাইনিজরা সেলস ফোকাসড, ব্র্যান্ড ফোকাসড নয়। মার্কেটিং ইজ আ ওয়ার হোয়ার ইয়োর কাস্টমার্স মাইন্ড ইজ গ্রাউন্ড টু উইন। হ্যাঁ, মার্কেটিংয়ে এখন যুদ্ধের মতোই প্রস্তুতি নিতে হয়, যার কারণে আর্ট অফ ওয়ার, মার্কেটিং ওয়ারফেয়ার অন ওয়ার, দ্য মার্কেটিং অফ ওয়ার ইন দ্য এজ অফ নিও মিলিটারিজম বইগুলো মার্কেটিং ডিসিশন মেকারদের জন্য অবশ্য পাঠ্য হিসেবে বিবেচনা করা হয়। সানজুর দ্য আর্ট অফ ওয়ার বইকে বলা হয় বাইবেল অব বিজনেস স্ট্র্যাটেজি। যুদ্ধ মানে এখানে মারামারি কাটাকাটি নয়, এখানে আর্ট আছে, সায়েন্স আছে, সাইকোলজি, অ্যানথ্রোপোলজি, ফিলোসফির ব্লেন্ডিং আছে। সফল মার্কেটিং এখন চূড়ান্ত লেভেলের ক্রিয়েটিভ ওয়ার্ক। আমরা ঢুকে গেছি হলিস্টিক মার্কেটিং এরাতে। মার্কেটিং এখন আর পণ্য বেচাতে সীমাবদ্ধ নেই। কথায় কথায় আমরা মার্কেটিং স্ট্র্যাটেজির কথা বলি। এই স্ট্র্যাটেজি শব্দটাও কিন্তু মিলিটারি টার্ম থেকে এসেছে। স্ট্র্যাটেজি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে মিলিটারি বা আর্মিকে লিড দেওয়া। 1770 সালে যুদ্ধক্ষেত্রে প্রথম এই স্ট্র্যাটেজি শব্দটি ব্যবহৃত হয়। ব্যবসায় নামতে গেলে মার্কেটিং না বুঝলে আপনি জিরো। শুধু জিরো না, রীতিমতো বতে বোকা হয়ে যাবেন। বিজনেস গেমে মার্কেটিং বল বানিয়ে দেয়, সেলস ডিপার্টমেন্ট স্ট্রাইকারের ভূমিকায় গোল করে। মার্কেটিং ঠিক থাকলে মানি মেকিং প্রসেস সচল থাকে। তবে বেশিরভাগ ক্ষেত্রে সেলসকে আমরা মার্কেটিং এর সঙ্গে গুলিয়ে ফেলি। মার্কেটিং হচ্ছে প্রসেস, সেলস হচ্ছে চূড়ান্ত রেজাল্ট। এখানে খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে অথর বুঝিয়েছেন যে মাছকে খাবার দিয়ে বা অন্য কোনো উপায়ে কাছে আনা হচ্ছে মার্কেটিং, আর জাল দিয়ে মাছ ধরা হচ্ছে সেলস। মার্কেটিং ভালো হলে সেলস ভালো আসবে। অবশ্য সেলস ডিপার্টমেন্টেরও অনেক রোল থাকে। বিখ্যাত ফিনান্সিয়াল অ্যাডভাইজর অ্যান্ড অথর হওয়ার্ড ড্রাফের ভাষায়, ইফ আই কুড টিচ মাই চিলড্রেন ওয়ান থিং, ইট উড বি দ্য স্কিল অফ মার্কেটিং। ফর উইথ দ্যাট স্কিল দে কুড বি সাকসেসফুল অ্যাট এনিথিং দে চুজ। নিঃসন্দেহে বলা যায় মার্কেটিং হচ্ছে এখনকার দুনিয়ায় এগিয়ে থাকতে বেস্ট লার্নেবল স্কিল। 4M, মানি মেকিং মিনিংফুল মার্কেটিং। মার্কেটিং কি? পণ্য বা সার্ভিসকে এত সুন্দর এবং আকর্ষণীয় উপায়ে সম্ভাব্য ক্রেতার কাছে তুলে ধরা যাতে তারা কেনার জন্য উদগ্রীব হয়ে ওঠে। অথর বলেছেন, আমার কাছে বেস্ট মার্কেটিং হচ্ছে সেটা যেটাকে মার্কেটিং মনে হয় না। মার্কেটিং এর মূল কাজ কি? এটা বলতে গিয়ে অথর বলেছেন, মার্কেটিং এর মূল কাজ হচ্ছে মার্কেট তৈরি এবং ধরে রাখা। আসলে মার্কেটিং এত দ্রুত আপডেটেড হচ্ছে যে মার্কেটিং এর সঠিক সংজ্ঞা দেয়া খুবই কঠিন কাজ। মার্কেটিং গুরু ফিলিপ কটলার নিজেও তার মার্কেটিং এর সংজ্ঞা এ পর্যন্ত অনেকবার পরিবর্তন করেছেন। একটা বিজনেসের 3টা কোর ডিপার্টমেন্ট থাকে: প্রোডাকশন, অপারেশন, মার্কেটিং। সবগুলো ডিপার্টমেন্টই গুরুত্বপূর্ণ, কিন্তু মার্কেটিংই গেম চেঞ্জার। তাই প্রাথমিক স্টেজে প্রত্যেক উদ্যোক্তার মার্কেটিং এ ব্যয় করা উচিত 60% টাইম, 60% মানি, 60% লার্নিং এবং 60% এনার্জি। এজন্যই অথর একে 60-60-60-60 রুলস বলছেন। মার্কেটিং হাতে থাকলে সব করা সম্ভব, তাই আগে মার্কেটিংকে টপ প্রায়োরিটি দেওয়ার কথা বলেছেন অথর। নো মার্কেটিং ইকুয়াল টু নো মানি, ইয়েস মার্কেটিং ইকুয়াল টু ইয়েস মানি। মার্কেটিং ঠিক হলেই বিজনেসের মানি ফ্লো হবে, না হয় অপেক্ষার প্রহর গুনতে হবে। পৃথিবীর সব বিজনেসই মার্কেটিং বিজনেস। এরপর আলোচনা করা হয়েছে মার্কেটিং মতবাদ বা যুগ নিয়ে। মার্কেটিংকে আমরা এখন যে অবস্থানে দেখছি তা মূলত 6টি মতবাদের উপর দাঁড়িয়ে আছে। এই মতবাদ বা দর্শনগুলো মার্কেটিং এর চালিকা শক্তি হিসেবে কাজ করে। এগুলোকে মার্কেটিং ইতিহাস বা যুগ হিসেবে চিহ্নিত করা হয়। 1 নম্বরে হচ্ছে উৎপাদন মতবাদ বা যুগ, প্রোডাকশন কনসেপ্ট অর এরা। এটি সবচেয়ে পুরনো মতবাদ। 1860 সাল থেকে 1920 পর্যন্ত এটা কার্যকর ছিল। এই এরাতে পণ্য উৎপাদন করতে পারলেই বিক্রি হতো, কারণ তখন পণ্য কম ছিল। পৃথিবীর কোথাও জুতা পাওয়া যায় না, একমাত্র আপনি উৎপাদন করেন, তার মানে আপনার জুতা চলবেই। প্রতিযোগী ছিল না বললেই চলে। বিক্রি নয়, উৎপাদনই ছিল তখন মূল চ্যালেঞ্জ। 2, পণ্য মতবাদ বা প্রোডাক্ট কনসেপ্ট। এই পর্যায়ে এসে দেখা গেল বাজারে পণ্য অনেক বেড়ে গেছে, তাই আর উৎপাদন করাই যথেষ্ট নয়। কাস্টমার এখন ভালো পণ্যের সন্ধান করছে। এই মতবাদের মূল কথা হলো কাস্টমার ওই সব পণ্য পছন্দ করবে যার গুণগত মান ভালো, উন্নত ও কার্যকর। 3, বিক্রয় মতবাদ বা সেলস এরা।
মার্কেটিং এর তৃতীয় ধাপে এসে দেখা গেল পণ্য শুধু ভালো হলেই বিক্রি হচ্ছে না, কারণ অনেকেই একই সময়ে ভালো পণ্য বানাচ্ছে। ক্রেতাদের মনোযোগ আকর্ষণে ব্যর্থ হলে সেই পণ্য বাজারে কাটতে পারছে না। তাই অধিক বিক্রির জন্য ক্রেতাদের প্ররোচিত করার প্রচেষ্টা শুরু হলো। ৪. বাজারজাতকরণ মতবাদ বা মার্কেটিং কনসেপ্ট। ১৯৫০ সালের পর মার্কেটিং কনসেপ্টের উদ্ভব হয়। এখন শুধু ভালো পণ্য এবং ভালো প্রসারমূলক কাজ হাতে নিলেই হচ্ছে না, কাস্টমারের অধিক প্রয়োজন মেটাতে হচ্ছে। এই মতবাদেই কাস্টমারকে রাজা হিসেবে চিহ্নিত করা হয়। এই মতবাদের মূল কথা হলো কাস্টমারের প্রয়োজন ও অভাব খুঁজে বের করা এবং প্রতিযোগীর তুলনায় তা ভালোভাবে পূরণ করা। এখান থেকেই মার্কেটিং মিক্স 4P'র যাত্রা শুরু হয়। ৫. সামাজিক বাজারজাতকরণ মতবাদ বা সোসাইটাল মার্কেটিং কনসেপ্ট। এই কনসেপ্টে বোঝা গেল মার্কেটে টিকে থাকতে ক্রেতার সন্তুষ্টি যথেষ্ট নয়। একটা ব্র্যান্ডের সমাজের প্রতিও দায়িত্ব আছে। যেসব ব্র্যান্ড সামাজিক দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা পালন করছে, ক্রেতারা সেসব ব্র্যান্ডকে প্রায়োরিটি লিস্টে রাখছে। তবে সোশ্যাল মার্কেটিং বলতে আরেকটা ভিন্ন ব্যাপার আছে। সেটা কিন্তু সোসাইটাল মার্কেটিং নয়। যেমন আপনার শিশুকে টিকা দিন, ছেলে হোক মেয়ে হোক একটি সন্তানই যথেষ্ট, যৌতুককে না বলুন। ৬. পূর্ণাঙ্গ মতবাদ বা হলিস্টিক মার্কেটিং কনসেপ্ট। একবিংশ শতাব্দীর শুরুতে হলিস্টিক মার্কেটিং এর সূচনা হয়। এই মতবাদের মূল কথা হচ্ছে দক্ষ কর্মী বাহিনী গড়ে তোলার মাধ্যমে ভোক্তাদের সর্বোচ্চ ভ্যালু প্রদান, সমাজের কল্যাণ সাধন এবং বিভিন্ন পক্ষের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি ও বৃদ্ধি করা। শুধু ক্রেতা বা বিক্রয়কে ফোকাস করার নয়। ব্যাপারটা অনেকটা গ্রেডিং সিস্টেমে গোল্ডেন এ প্লাস পাওয়ার মতো। অঙ্কে ১০০ পেয়ে বাংলায় ৭০ পেলে লাভ নেই। সব বিষয়েই ৮০ নাম্বারের উপরে পেতে হবে। এই মতবাদটিকে আবার ৪টি ভাগে ভাগ করা হয়েছে। এখন প্রশ্ন হলো আমরা কোন মার্কেটিং মতবাদটি বেছে নিব? অথর বলেছেন, প্রথম ৩টি মতবাদ আধুনিক যুগে অনেকটাই ব্যাকডেটেড। শেষ ৩টি মতবাদের থেকে নিজের বিজনেসের সঙ্গে ম্যাচ করে এমন মার্কেটিং ফিলোসফি সেট করতে হবে। মার্কেটিং কৌশল ২ ধরনের। ১. রেড ওশান স্ট্র্যাটেজি, ২. ব্লু ওশান স্ট্র্যাটেজি। রেড ওশান স্ট্র্যাটেজিতে তীব্র প্রতিযোগিতায় একজনের আক্রমণে অন্যজন রক্তাক্ত হয়, যার ফলে সমুদ্র রক্তে লাল হয়ে যায়। এটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। এটাকে মার্কেটিং টার্মে বলা হয় রেড ওশান। অন্যভাবে বললে প্রচন্ড জ্যামে পুরো রাস্তা ব্লক হয়ে আছে, কিন্তু জ্যাম ঠেলেই গন্তব্যে যাওয়া লাগছে। যেমন বাংলাদেশের ড্রিঙ্কিং ওয়াটারের মার্কেটিং। মামের মতো ব্র্যান্ডও প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না। প্রাণ, ফ্রেশ, জীবন, কিনলে, অ্যাকোয়াফিনা, স্পা সবাই একে অপরের সাথে ফাইট করে রেড ওশান ক্রিয়েট করেছে। আপনি নতুন উদ্যোক্তা হিসেবে এখানে ঢোকা মানে তীব্র প্রতিযোগিতায় হারিয়ে যাওয়া। অন্যদিকে ব্লু ওশান স্ট্র্যাটেজিতে আছে এক্সপ্লোর করার অবারিত সম্ভাবনা এবং কম্পিটিশনকে পুরোপুরি অপ্রাসঙ্গিক করে দিয়ে বিজনেস গ্রোথের সুবর্ণ সুযোগ। শিব খেরার বিখ্যাত উক্তিটি এখানে অথর উল্লেখ করেছেন, বিজয়ীরা ভিন্ন কোনো কাজ করে না, তারা একই কাজ ভিন্নভাবে করে। উবার কিন্তু সিম্পলি একটা রেন্ট এ কার সার্ভিস। তারাও গাড়ি ভাড়া দেয়, তবে ভিন্নভাবে। তারা ব্লু ওশান ক্রিয়েট করতে পেরেছে। এখানে স্ট্র্যাটেজিক পয়েন্ট থেকে বিজনেসকে ৩ ভাগে ভাগ করা হয়েছে: মি টু, মি বেটার এবং মি অনলি। মি টু হচ্ছে যে মার্কেটে অনেক প্রতিযোগী থাকা সত্ত্বেও আমি মার্কেটে ঢুকলাম, কোনো ইনোভেশন করলাম না, ভ্যালু অ্যাড করলাম না, সবার মতো আমিও। মি বেটার হলো প্রতিযোগীর তুলনায় অ্যাডিশনাল কিছু নিয়ে হাজির হওয়া, মার্কেটে এক্সিস্টিং যে সলিউশন আছে তার থেকে বেটার সলিউশন প্রোভাইড করা। আবার একদমই নতুন এবং ইনোভেটিভ কিছু নিয়ে মার্কেটে এলে সেটাকে আমরা মি অনলি বলতে পারি। ইউনিক সেলিং প্রপোজিশন বা পয়েন্ট, ইউএসপি। যে ইউনিকনেস আপনার ব্র্যান্ডকে অন্যের থেকে আলাদা করে সেটাই হচ্ছে ইউএসপি। পণ্য কিনতে কাস্টমারের মনে ২টা প্রশ্ন ঘুরপাক খায়। ১. এই পণ্য আমি কেন কিনবো? অর্থাৎ ফিচার বা বেনিফিট। ২. আপনার থেকে কেন কিনবো? এটাই হচ্ছে ইউএসপি। ইউএসপি হলো প্রতিযোগীর চেয়ে আপনার ব্র্যান্ড কাস্টমারকে যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দিচ্ছে সেটা। ব্র্যান্ডকে এই ২টা প্রশ্নের স্পষ্ট এবং পরিষ্কার উত্তর বোঝাতে হবে। ব্র্যান্ডের সব কমিউনিকেশনে এই ২টা প্রশ্নের উত্তর নিয়মিত প্রচার করতে হবে। অথরের মতে ইউএসপি কে ট্যাগলাইন বানাতে পারলে সবচেয়ে বেটার হয়। ওয়ালমার্ট বলছে সেভ মানি, লিভ বেটার। একই কথা কিন্তু স্বপ্ন একটু অন্যভাবে বলছে। কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাজার। মিনা বাজার বলছে জীবনে আনে সজীবতা প্রতিদিন, মানে তারা বলতে চাচ্ছে ফ্রেশনেসের কথা।
ডেইলি শপিং বলছে হাতের নাগালে সহজে সবকিছু। এরা অ্যাভেলেবিলিটি বা সহজ প্রাপ্তির উপর জোর দিচ্ছে। একটু খেয়াল করলেই বোঝা যাচ্ছে প্রতিটি সুপার শপ ভিন্ন ভিন্ন ইউএসপি ধরে নিজেদের কমিউনিকেশন ডেভেলপ করছে। কেউ কোয়ালিটি, কেউ সার্ভিস, কেউ আবার কম মূল্যকে সেলিং পয়েন্ট বানিয়ে আগাচ্ছে। অথচ সবার পণ্যই কিন্তু একই রকম। বেস্ট ইউএসপি দাঁড় করাতে হলে জানতে হবে আপনার টার্গেট গ্রুপের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি। সে কি সস্তায় পেতে চায়, বেস্ট কোয়ালিটি চায়, নাকি দ্রুত সার্ভিস চায়? কাস্টমারকে একটা কি মেসেজ পুশ করাতে হবে। একজন ক্রেতা প্রতিদিন কমপক্ষে ৩,০০০ বিভিন্ন রকম মার্কেটিং মেসেজ পায়। তার মধ্যে আপনার মেসেজটা কেন এবং কিভাবে সে মনে রাখবে? মাথায় রাখতে হবে কাস্টমার পণ্য নয়, বেনিফিট কেনে। তাই বোরিং ফিচার নয়, আপনার পণ্যের বেনিফিট জানান। সঙ্গে যদি ইমোশন অ্যাড করতে পারেন তাহলে তো কথাই নেই। যেমন ফ্রেশ মিল্ক বলছে, আমি জিতলে জিতে যায় মা। আর ইউনিক সেলিং পয়েন্ট ইউএসপি কিংবা কি সেলিং পয়েন্ট কেএসপি এক এক ব্র্যান্ডের এক এক রকম হয়। এই ইউনিক সেলিং পয়েন্টগুলো একটি ব্র্যান্ডকে অন্যের থেকে আলাদা করে। আপনার বিজনেসকে ব্র্যান্ড হিসেবে দাঁড় করাতে গেলে এই ইউএসপি ব্যাপারটা বোঝা ভীষণ জরুরি। আর তার জন্য চাই গভীর মার্কেট রিসার্চ, সঠিক কাস্টমার অ্যানালাইসিস, কম্পিটিটর সম্পর্কে বিশদভাবে পর্যালোচনা এবং এই সবগুলো বিষয় ঠিক করে ইনোভেটিভ এবং ক্রিয়েটিভ উপায়ে আপনার বিজনেসের ইউএসপি কে কমিউনিকেট করা। কমিউনিকেশনে ক্রিয়েটিভিটি কেন? সহজ উত্তর, নিজেকে অন্যদের চেয়ে প্রমিনেন্ট এবং আলাদা করতে পারা। অ্যাপল তার থিঙ্ক ডিফারেন্ট ক্রিয়েটিভ রাউট দিয়ে শুধু নিজেদের নয়, পৃথিবীর তাবৎ প্রচলিত ধারণা পাল্টে দিয়েছিল। কোকা-কোলার ওপেন হ্যাপিনেস কিংবা নাইকের জাস্ট ডু ইট ক্যাম্পেইনের মাধ্যমে তারা আজও রাজত্ব করে যাচ্ছে পৃথিবীব্যাপী। তাই শুধু বিজনেস করলেই হয় না, প্রয়োজন স্মার্ট ওয়েতে তা পরিচালনা করতে পারা, যাতে আপনার বিজনেস বা প্রোডাক্ট ব্র্যান্ড হয়ে ওঠে, কাস্টমার যেটা এক্সপেরিয়েন্স করতে পারবে প্রতি মুহূর্তে। পৃথিবীর বড় ব্র্যান্ডগুলো তাদের রয়্যাল কাস্টমার গ্রুপ তৈরি করে এভাবেই। কাস্টমারের সঙ্গে যত বেশি কানেক্টেড হওয়া যাবে ততই সেলস জেনারেট করা সম্ভব হবে। এখনকার দিনের বইয়ের মার্কেটই চিন্তা করে দেখুন। বইয়ের প্রচ্ছদের ওপর লেখকের ছবি দেওয়া হচ্ছে, স্টলের ওপর লেখকের ছবি লাগানো হয়। ভালো বই লিখলেন, কিন্তু মার্কেটিং ভালো না হলে, পাঠকের সঙ্গে কানেক্টেড না থাকলে বই চলবে না। ফিবি মার্কেটিং, ফ্রন্ট অ্যান্ড ব্যাক এন্ড মার্কেটিং। এক কথায় দুই হাতের মার্কেটিং। এক হাতে কাজ করলে শক্তি কম পাওয়া যায়। ফ্রন্ট এন্ড, গেট কাস্টমার ইন, নানা অফার দিয়ে প্রচুর কাস্টমার সিস্টেমে ইন করানো। এই মার্কেটিং এর মূল উদ্দেশ্য কাস্টমারের সঙ্গে কানেক্টেড হওয়া, কাস্টমারের মনে জায়গা তৈরি করে নেওয়া। ব্যাক এন্ড, কিপ কাস্টমার ইন, পুরনো কাস্টমার ধরে রাখা। একবার সেল করার পর বিভিন্ন সার্ভিস এবং অফার দিয়ে কাস্টমারকে কানেক্টেড রাখা। একটা কোম্পানির সবচেয়ে বড় অ্যাসেট তার কাস্টমার ডেটাবেস। ব্যাকএন্ড মার্কেটিংকে ডেটাবেস মার্কেটিংও বলা যায়। তবে এই মার্কেটিং করার জন্য পর্যাপ্ত পণ্য বা সেবার অপশন হাতে থাকতে হয়। নতুন কাস্টমার ধরে আনা এক ধরনের মার্কেটিং, আর পুরনো কাস্টমার ধরে রাখা আরেক ধরনের মার্কেটিং। ফিবি মার্কেটিং এর উপর বেস করে সেলস ফানেল বিল্ড করতে হয়। এজন্য কাস্টমারের লাইফ টাইম ভ্যালু বুঝতে হবে। আমরা ধর্মার কার্ট স্টাইলে একবার বিক্রি করতে পারলেই কাস্টমারের আর খোঁজ নেই না। একজন কাস্টমারকে ওয়ান টাইমার মনে করে ডেটাবেস মার্কেটিং না করলে এ যুগে টিকে থাকা মুশকিল। কাস্টমার ডেটা কোম্পানির বিগেস্ট অ্যাসেট। নানা রকম ট্রায়াল এবং এররের মধ্য দিয়ে একটা মার্কেটিং সিস্টেম বানাতে হয়। মার্কেটিং সিস্টেম বিল্ড করা হলেই অটোমেটিক মানি জেনারেটেড হবে। এই অধ্যায়ের শেষে অথর মার্কেটিং রিলেটেড বাংলা বই রেকমেন্ড করেছেন। তিনি বলেছেন, বাংলা ভাষায় মার্কেটিং শিখতে এবং বুঝতে তৌফিকুর রহমানের মার্কেটিং সিরিজের বইগুলো এবং ডক্টর আব্দুল হামিদের মার্কেটিং এর সহজ পাঠ বইটি হাইলি রেকমেন্ডেড। ওরা 11 জন। বিল জর্জের একটা বিখ্যাত উক্তি দিয়ে এই অধ্যায়টা শুরু করেছেন অথর। ইফ ইউ ওয়ান্ট টু গো ফাস্ট, গো অ্যালোন। ইফ ইউ ওয়ান্ট টু গো ফার, গো টুগেদার। এরপর অথর খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, বিজনেসকে যদি অনেক বড় করতে চান তাহলে টিম গড়ে তোলার কোনো বিকল্প নেই। গ্রেট কোম্পানিজ ক্যান নেভার বি বিল্ড বাই ওয়ান পারসন। আমাদের মুক্তিযুদ্ধে যেমন 11টা সেক্টরে 11 জন সেক্টর কমান্ডার ছিলেন, ঠিক তেমনি আপনার কোম্পানির 11টা ডিপার্টমেন্টের জন্য 11 জন দক্ষ সেনাপতি লাগবে। এই 11 জনের নেতৃত্বেই একসময় প্রতিষ্ঠানে শত সহস্র কর্মী কাজ করবে।
এরাই হচ্ছে ভিত্তি। 11টা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট হলো: 1 প্রোডাকশন, 2 মার্কেটিং, 3 অপারেশন, 4 সেলস, 5 ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, 6 কাস্টমার হ্যাপিনেস, 7 মানব সম্পদ বা HR, 8 রিসার্চ অ্যান্ড ট্রেনিং, 9 লিগ্যাল অ্যান্ড লজিস্টিক, 10 বিজনেস ডেভেলপমেন্ট, 11 IT অ্যান্ড ইনোভেশন। এই 11টা ডিপার্টমেন্টকে ঢেলে সাজাতে যা করা দরকার তার সবই করতে হবে। একটা কোম্পানি চালানো মানে একটা দেশ চালানোর মতোই। যোগ্য নেতৃত্ব একটা দেশকে যেমন পাল্টে দিতে পারে, তেমনি কোম্পানির ক্ষেত্রেও তাই। একটা ফুটবল মাঠের 11 জনের প্রত্যেককে যার যার অবস্থানে দক্ষ হতে হয়। একটু সেটিং চেঞ্জ করলেই দল হারবে। শুরুতে একজন ফাউন্ডার একাই হয়তো সব সামাল দেবেন, কিন্তু পর্যায়ক্রমে তাদের জায়গায় দক্ষ লোক বসাতে হবে। আমাদের দেশের ফাউন্ডাররা একাই সব আঁকড়ে ধরে রাখতে চান, এটাই অনেক বড় ভুল। আবার বিজনেসের অতিরিক্ত চাপ নিয়ে লাইফ ফেল করা যাবে না। আপনাকেই বিজনেস চালাতে হবে, বিজনেস যেন আপনাকে না চালায়, তাহলে আর রাতের ঘুম ঠিক থাকবে না। অথর বলছেন, কাজ করবে টিম, আপনি করবেন চিল। আপনি চিল মুডে থাকলেই কেবল বিজনেস বড় করতে পারবেন। ফুরফুরে মেজাজেই দারুণ সব ইনোভেটিভ চিন্তা মাথায় কাজ করে। আপনার বিজনেস এবং আপনার মাঝে একটা স্পেস থাকতে হবে, তাহলেই কেবল ভুল ত্রুটিগুলো আপনার নজরে আসবে। আর যদি এভরিথিং অফিসার হয়ে মাথায় রাজ্যের বোঝা নিয়ে ঘুরেন, আপনার ব্যবসা বড় হবে না, এটা একরকম নিশ্চিত থাকতে পারেন। বাংলাদেশে বিজনেস বড় করতে গিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জের নাম হায়ারিং। আমরা বেস্ট এমপ্লয়ি খুঁজি কিন্তু পাই না। আমাদের দরকার রাইট এমপ্লয়ি। এখানে জ্যাকমার একটা উক্তি তিনি উল্লেখ করেছেন, ইউ নিড দ্য রাইট পিপল উইথ ইউ, নট দ্য বেস্ট পিপল। রাইট পিপল কোথায় পাবো? রাইট পিপল গাছে ধরে না, কোনো বিশ্ববিদ্যালয় তৈরি করে না। আপনাকেই মনের মতো করে বানিয়ে নিতে হবে। ভালো কর্মী তৈরি করার প্রসেস ডেভেলপ করুন, কারণ প্রতিটা কর্মী আপনার অ্যাসেট। নিজের চেয়ে কর্মীদের বেশি যত্ন নিন। রিচার্ড ব্রানসনের ভাষায়, টেক কেয়ার অফ ইউর এমপ্লয়িজ অ্যান্ড দে উইল টেক কেয়ার অফ ইউর বিজনেস। গুগলের সাকসেসের পেছনে অন্যতম কারণ কিন্তু এমপ্লয়ি সেন্ট্রিক বিজনেস ডেভেলপ করা। কর্মকর্তাদের তারা জামায় আদর করে। আর এদেশে আমরা তো চাই আমাদের কর্মীরা সপ্তাহে 7 দিনই কাজ করুক। কর্মীদের নিজেদের কেনা গোলাম মনে করি। অধিক প্রেসারে কর্মীদের প্রোডাক্টিভিটি কমে যায়। নিয়োগের সময় শুধু বড় বড় ডিগ্রি আর অভিজ্ঞতা না দেখে তাদের অ্যাটিটিউড দেখুন। ফ্রেশারদের প্রায়োরিটি দিন, কারণ এদের নিজের মতো করে তৈরি করা সহজ। হায়ারিং এর জন্য ওয়ারেন বাফেট 3টা জিনিসকে গুরুত্ব দিতে বলেছেন: 1 ব্রেইন, 2 এনার্জি, 3 ইন্টিগ্রিটি। তৃতীয়টা না থাকলে প্রথমটা এবং দ্বিতীয়টা আপনার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে। When third one is missing, first two will kill you. এক্ষেত্রে কিছুটা সাইকোলজিও আপনার বোঝা দরকার হবে। বিশেষ করে MBTI নিয়ে কিছুটা পড়াশোনা করে নিলে নিয়োগ এবং কর্মী গড়ে তোলার সময় কাজে লাগবে। পৃথিবীর সব মানুষকে 16টা ট্রেইটে ভাগ করা যায়। এক এক ট্রেইটের মানুষ এক এক ডিপার্টমেন্টের জন্য পারফেক্ট। মার্কেটিং এ যে কাজ করবে তাকে হতে হবে ক্রিয়েটিভ, হতে হবে ওভারঅল ওরিয়েন্টেড, অর্থাৎ ইনটিউটিভ। আর্মি কার্ড চুল নিয়ে কিন্তু কাজী নজরুল ইসলাম বা রবি ঠাকুর হওয়া যায় না। ক্রিয়েটিভ পিপল একটু ইনডিসিপ্লিনড হয়ে থাকে। ছোটবেলা থেকে আমাদের এমনভাবে ডিসিপ্লিন গুলিয়ে খাওয়া হয়েছে যে ইনডিসিপ্লিনড কাউকে দেখলেই আমরা ভাবি ওকে দিয়ে কিচ্ছু হবে না। আবার ফাইন্যান্স বা অ্যাকাউন্টসে যাকে নেবেন সে হবে প্রসেস ওরিয়েন্টেড, হাইলি স্ট্রাকচারড হবে, সে ISTI হলে বেটার হবে। অপারেশন ডিপার্টমেন্টেও হাইলি স্ট্রাকচারড লোক নিতে হবে। ফাউন্ডার হিসেবে নিজের পার্সোনালিটি টাইপটা জেনে নেওয়াটা খুব জরুরি। পৃথিবীর প্রতিটা মানুষ ভিন্ন ভিন্ন দিক থেকে মেধাবী। আপনার কাজ হচ্ছে সবার থেকে সেরাটা বের করে নিয়ে আসা। নিজের বেস্ট 11 করে তুলতে পারলে বিজনেস তো হবেই, আপনি অলওয়েজ রিল্যাক্সে থাকবেন। আবার কোম্পানির কালচার সুন্দর না হলে ভালো কর্মী পেয়েও অনেকে ধরে রাখতে পারেন না। কর্মীদের জন্য হ্যাপি পরিবেশ গড়ে তোলা ফাউন্ডারের অন্যতম বড় দায়িত্ব। এজন্য দেখবেন গুগল, অ্যামাজন সহ পৃথিবীর বিভিন্ন কোম্পানি এখন হ্যাপিনেসের উপর আলাদা ডিপার্টমেন্ট গড়ে তুলছে। জুমের ফাউন্ডার এরিক এস ইওয়ান বলেন, ইফ ইউর এমপ্লয়িজ আর নট হ্যাপি, নাথিং এলস অ্যাট ইউর কোম্পানি উইল গো ওয়েল। এরপর অথর কো ফাউন্ডার হিসেবে কাকে নেবেন সেটা নিয়ে কথা বলেছেন। শুধু টাকা আছে বলে কাউকে কো ফাউন্ডার হিসেবে না নিয়ে যাকে নির্দিষ্ট ডিপার্টমেন্টে কাজে লাগানো যাবে তাকে নেওয়া জরুরি বলে মনে করেন অথর। আমরা প্রথমত যে ভুলটা করি, কো ফাউন্ডার হিসেবে নিজের মতো কাউকে খুঁজি।
অথর বলছেন, আপনার মতো আপনি তো আছেনই, এমন কাউকে নিন যে আপনার বিপরীত, যে আপনার উল্টো পয়েন্ট অফ ভিউ থেকে ভাবতে পারবে। যেমন আপনি যদি খুব ইন্ট্রোভার্ট হয়ে থাকেন তাহলে এক্সট্রোভার্ট কাউকে নিলে ভালো হয়। যাদের নেওয়া যাবে না তাদের নিয়েও অথর কথা বলেছেন। বিশ্বাসযোগ্য অথবা সৎ নয়, দৃঢ়তা নেই, কোনো কাজে কমিটেড না, দায়িত্বশীল নয়, ফোকাস একমুখী নয়, লোভী অথবা অতিরিক্ত উচ্চাভিলাষী। এই অধ্যায়ের শেষে অথর খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, কাছের মানুষ তথা বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজনকে পার্টনার হিসেবে না নেয়াই বুদ্ধিমানের কাজ। কারণ ব্যবসার প্রথম 6 মাসের হানিমুন ইফেক্ট শেষ হলেই সব ঝামেলা লাগতে শুরু করে। 10,000 স্টার্টআপ ফাউন্ডারকে নিয়ে করা গবেষণায় দেখা গেছে, যারা খুব কাছের মানুষ নিয়ে বিজনেস শুরু করে তাদের টিকে থাকার সম্ভাবনা কম থাকে। বিজনেস মডেল ডিজাইন। পৃথিবী জুড়ে অসংখ্য বিজনেস ফ্রেমওয়ার্ক, স্কেচ ও টুলস আছে। এর মধ্যে অ্যালেক্স অস্টারওয়াল্ডারের বিজনেস মডেল ক্যানভাসই সবচেয়ে কার্যকর ও জনপ্রিয়। এটাকে আমরা বিজনেস কার্যক্রমের বার্ডস আই ভিউ বলতে পারি। এই ক্যানভাসে এক পেজে বিজনেসের টোটাল উপাদানগুলো একীভূত করা যায়। এখানে 9টি ধাপে অত্যন্ত প্রয়োজনীয় বিষয়গুলো একত্র করা হয়েছে। একটি উঁচু দালান তৈরির আগে যেভাবে ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িং করা হয়, বিজনেস মডেল ঠিক সেরকম বিজনেসের স্ট্রাকচার। এর উপর নির্ভর করেই পরবর্তী সব বিজনেসের কার্যক্রম পরিচালিত হয়। এই মডেল ক্যানভাসটি পৃথিবীর যে কোনো বিজনেসে কার্যকর। বিজনেস মডেলের ধাপসমূহ হচ্ছে ভ্যালু প্রপোজিশন, কাস্টমার সেগমেন্টেশন, চ্যানেলস, কাস্টমার রিলেশনস, রেভিনিউ স্ট্রিম, কি পার্টনারশিপ, কি অ্যাক্টিভিটিস, কি রিসোর্সেস এবং কস্ট স্ট্রাকচার। ভ্যালু প্রপোজিশন বা মূল্যমান। কাস্টমার মূলত প্রোডাক্ট কেনে না, কেনে বেনিফিটস। আমরা মজা করে বলি, কাস্টমার ড্রিল মেশিন নয়, মূলত ছিদ্র কেনে। প্রতিটি কাস্টমার তার ব্যয়কৃত অর্থের সর্বোচ্চ ভ্যালু পেতে চায়, তাই ভ্যালু প্রপোজিশন বিজনেসের গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট। মূল্যমানের জন্যই একজন ক্রেতা বা কাস্টমার এক ব্র্যান্ড থেকে অন্য ব্র্যান্ডে সুইচ করে। আমরা কাস্টমারের কোন সমস্যার সমাধান করছি, আমার পণ্য বা সার্ভিস থেকে কাস্টমার কিভাবে বেনিফিট পাচ্ছে, কাস্টমার কেন আমাদের পণ্যটি কিনবে, কেন প্রতিযোগীর পণ্য বা সার্ভিস নেবে না। একটি প্রোডাক্ট থেকে কাস্টমার 2 ধরনের বেনিফিট পায়, ইমোশনাল এবং ফাংশনাল। বিশ্বব্যাপী সফল 11টি বিজনেস মডেল। 1. প্রিসেল। পণ্য রেডি হওয়ার আগেই বিক্রি করা। ফান্ডিং ম্যানেজমেন্টের জায়গা থেকে ভাবলে এটা হচ্ছে কাস্টমার ফাইন্যান্সিং মেথড, অর্থাৎ অগ্রিম বিক্রয়ের টাকা দিয়ে বিজনেস গ্রো করা যায়। এই মডেলের একদম কমন উদাহরণ হলো ইটভাটায় অগ্রিম ইট বিক্রয়। আগে বুকিং দিয়ে রাখলে 1000 ইটের দাম 6000 টাকা, প্রোডাকশনের পরে প্রতি 1000 ইটের দাম 9000 টাকা। ডেভেলপার কোম্পানিগুলো কিন্তু এই মডেলেই বিজনেস করে। একটা জমি কিনে 100 প্লটের লেআউট তৈরি করে অগ্রিম বুকিং নেওয়া হয়, কিংবা ফ্ল্যাটের ডিজাইন দেখিয়ে ফ্ল্যাট বিক্রয় করা হয়। তবে এই মডেলের অনেক ঝুঁকি আছে। কাস্টমারের টাকা অগ্রিম হাতে চলে আসে, তাই প্রপার ব্যবহার করতে না পারলে ব্যবসা লসে চলে যায়, কাস্টমার ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু প্রিসেল মডেলের সঠিক ব্যবহার করা হলে বিগ বিজনেস দাঁড় করানো সম্ভব। বাংলাদেশের বসুন্ধরা গ্রুপ ও যমুনা গ্রুপের মতো কোম্পানিগুলো এই মডেলকে দারুণভাবে কাজে লাগিয়েছে। 2. ডিসইন্টারমিডিয়েশন। অথর এই মডেলকে ওয়্যারলেস মডেল বা তারবিহীন কানেকশন বলে উল্লেখ করেছেন। এই মডেলের মূল কথা হলো মধ্যবর্তী পক্ষগুলো বাইপাস করে সরাসরি ভোক্তার কাছে পণ্য পৌঁছানো। ডিস্ট্রিবিউটর, ডিলার, হোলসেলার ও রিটেইলার কাউকেই দরকার হয় না। এই মডেলের অন্যতম পায়োনিয়ার হচ্ছে অ্যামাজন। মাঝখানে শুধু একটা ওয়েবসাইট, ফোন নম্বর অথবা সোশ্যাল সাইট দরকার হয়, যার মাধ্যমে কাস্টমার অর্ডার করে। ই কমার্স বা এপ কমার্স গুলো এই মডেলে বিজনেস করে। এই মডেল আবিষ্কৃত না হলে এত এত নতুন উদ্যোগের কথা আমরা চিন্তাই করতে পারতাম না। 3. প্ল্যাটফর্ম। এই মডেলও বাংলাদেশে বহুকাল ধরে প্রচলিত, কিন্তু আমরা এটার সঙ্গে টেকনোলজিকে কানেক্ট করে বড় কোনো বিজনেস বিল্ড করতে পারিনি। এই মডেলের আমাদের দেশীয় কিছু এক্সাম্পল হচ্ছে গরুর হাট, আড়তদারি, অকশন হাউস। বর্তমান দুনিয়ার বড় বড় বিজনেস কিন্তু প্ল্যাটফর্ম মডেলে দাঁড়িয়ে আছে, যেমন উবার, ফেসবুক, গুগল, ইউটিউব, এয়ারবিএনবি, ফুডপান্ডা, বিক্রয়.com, পাঠাও ইত্যাদি। মানে ধরি মাছ না ছুঁই পানি। উবারের কোনো গাড়ি নেই, এয়ারবিএনবির কোনো হোটেল নেই, ফেসবুকের কোনো কন্টেন্ট নেই। এরা সবাই পরের ধনে পোদ্দারি করছে, কেবল প্ল্যাটফর্মটা তারা বানিয়েছে।
যেমন গরুর হাটের ইজারাদারের নিজের কোনো গরু নেই, কিন্তু প্রতিটি গরুর বিক্রি থেকে তার পকেটে টাকা ঢোকে। অথর এখানে আফসোস করেই বলেছেন, এই মডেল ভালো করে বুঝলে তো আমাদের দেশ থেকেই কত বিলিয়নিয়ার বের হতে পারত। তারপর তিনি বলেছেন, সময় কিন্তু শেষ হয়ে যায়নি। আপনিও বানিয়ে ফেলুন নেক্সট প্ল্যাটফর্ম, যেখানে কাস্টমার আর প্রোভাইডারকে কানেক্ট করে দিবেন, কিছু ভ্যালু অ্যাড করে মজা নেবেন। 4. ফ্র্যাঞ্চাইজি। ফ্র্যাঞ্চাইজি মডেল ডিসইন্টারমিডিয়েশনের উল্টো। এখানে মধ্যবর্তী পক্ষ অ্যাড করা হয় অধিক সংখ্যক কাস্টমারের কাছে পৌঁছানোর জন্য। পৃথিবীর টপ ব্র্যান্ডগুলো এই মডেলে নিজেদের জায়ান্ট হিসেবে তৈরি করেছে, যেমন পিৎজা হাট, কেএফসি, স্টারবাকস, সিপি। ফার্মেসি সেক্টরে লার্জ ফার্মা এই মডেলে সারা দেশে অনেক আউটলেট করেছে। একটু চিন্তা করে দেখুন তো, স্টারবাকস যদি এই মডেলে না আসতো তাহলে পৃথিবীব্যাপী এভাবে দাবড়ে বিজনেস করতে পারত? বাংলাদেশে এই মডেলে সাকসেস হওয়ার মতো বেশ কিছু পণ্য ছিল, যেমন কুমিল্লার রসমালাই, হাজির বিরিয়ানি, টাঙ্গাইলের চমচম ইত্যাদি। কিন্তু এখানকার ওনারা এটা ভাবনাতেই আনেননি, শুধু ব্র্যান্ড প্ল্যান আর ফ্র্যাঞ্চাইজি সেট আপ করে ছড়িয়ে দিলেই হতো। তারপর অথর বলেছেন, আপনার বিজনেসকে স্কেল আপ করতে চান, তাহলে আজই ফ্র্যাঞ্চাইজি মডেলে কনভার্ট করুন। আর রিস্ক মুক্ত বিজনেস শুরু করতে চাইলে আপনিও নিয়ে নিতে পারেন কোনো প্রতিষ্ঠিত ব্র্যান্ডের ফ্র্যাঞ্চাইজি। প্রিমিয়াম। মাগনা পেলে মানুষ নাকি আলকাতরাও মাখে। মানসিক ফ্রি পেতে চাওয়ার সাইকোলজিকে কাজে লাগিয়ে এই মডেল ডেভেলপ করা হয়েছে। একটা প্রোডাক্টের নির্দিষ্ট পর্যায় পর্যন্ত ফ্রি ইউজ করতে দেওয়া হয় এবং একটু অ্যাডভান্স লেভেলে ইউজ করলেই টাকা লাগে। যেমন ড্রপবক্স 2 জিবি পর্যন্ত ফ্রি, কিংবা গুগল ড্রাইভ 15 জিবি পর্যন্ত ফ্রি। একবার ব্যবহার করে অভ্যস্ত হয়ে গেলে পরে আর ব্যবহার না করে থাকা যায় না। প্রয়োজনের তাগিদেই পরে আমরা প্রিমিয়াম সার্ভিস নিতে বাধ্য হই। বেসিক সার্ভিসগুলো ফ্রি, বাট অ্যাডভান্স লেভেলে সার্ভিস নিতে গেলে পে করতে হয়, যেমন লিঙ্কডইন, ট্রেলো ইত্যাদি। সোজা কথায় ফ্রি খাইয়ে অভ্যস্ত করিয়ে পরের পণ্যগুলো কিনতে আগ্রহী করে তোলা হয়। ব্রিটিশরা যেভাবে আমাদের চা খাওয়ানো শিখিয়েছিল। ফ্রি মডেলের আরেকটা টাইপ আছে, সেটাকে বলে অ্যাডভার্টাইজিং মডেল। এখানে ইউজারের জন্য প্রোডাক্ট ফ্রি, আয় হয় বিজ্ঞাপন থেকে। যেমন গুগল প্লে স্টোরে আমরা ফ্রিতে অ্যাপ পেয়ে থাকি। গুগল আয় করে বিভিন্ন কোম্পানির সেলস এবং বিজ্ঞাপন থেকে। প্লে স্টোরে অ্যাপ রাখতে গেলেই কিন্তু গুগলকে কোম্পানিগুলোর পে করতে হয়। আবার ফেসবুকের কথা যদি চিন্তা করি, আমরা কিন্তু সারাদিন ফ্রিতেই ফেসবুক চালাই। ফেসবুক আয় করে কোম্পানিগুলোর বিজ্ঞাপন থেকে। এরপর তিনি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। এরপর তিনি খুব খুব গুরুত্বপূর্ণ একটি কথা এরপর অথর খুব গুরুত্বপূর্ণ এরপর অথর খুব এরপর অথর খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। তিনি বলেছেন যে মনে রাখতে হবে, আমরা যখন ফ্রি পণ্য ব্যবহার করছি তখন আমরা নিজেরাই কিন্তু পণ্য। সাবস্ক্রিপশন মডেল। এই মডেল আমাদের দেশে অনেক আগে থেকেই প্রচলিত, কিন্তু আমরা এই মডেল কাজে লাগিয়েও বড় কিছু করতে পারিনি। ডিশের লাইন, ওয়াইফাই সার্ভিস ইত্যাদি বিজনেসগুলো সাবস্ক্রিপশন মডেলে চলে। অর্থাৎ একবার কাস্টমার বানিয়ে তার থেকে রেগুলার সাবস্ক্রিপশন ফি নেওয়া হয়। নেটফ্লিক্স এই মডেলের অন্যতম সফল উদাহরণ। অর্থ উপার্জন নিশ্চিত করতে এই মডেল দারুণ কার্যকর। বিক্রয় একবার, কিন্তু আয় বারবার। 7. লাইসেন্সিং বা সার্টিফিকেশন মডেল। লাইসেন্সিং হলো দুটি প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি, যার মাধ্যমে নির্দিষ্ট ফি বা চার্জ প্রদানের মাধ্যমে এক লাইসেন্সিং প্রতিষ্ঠান প্রধান প্রতিষ্ঠানটির নাম, লোগো ও ট্রেডমার্ক ইত্যাদি ব্যবহার করার অনুমতি পায়। মিকি মাউস, ডোরেমন, টারজান, স্পাইডারম্যান এই টাইপের পপুলার ক্যারেক্টারগুলো কিন্তু লাইসেন্সিং মডেলে বিজনেস করে। ক্যারেক্টারের লাইসেন্স বিক্রি করা হয় এবং যারা কিনে নেয় তারা এসব ক্যারেক্টার দিয়ে ব্যাগ, জুতা, ক্যাপ, খাতা কলম, খেলনা সহ বাচ্চাদের জন্য নানা কিছু বানিয়ে বিক্রি করে। এই মডেলের ওস্তাদ হচ্ছে ডিজনি। মুভি বানাবে, হিট করাবে এবং সেই মুভির ক্যারেক্টার দিয়ে কনজিউমার আইটেম বানিয়ে হিউজ বিজনেস করবে। হ্যারি পটার, স্পাইডারম্যানের মতো সিনেমাগুলো লাইসেন্সিং মডেলে বিশাল ব্যবসা করছে। প্রাণ কোকা-কোলার পেট বোতল উৎপাদন করে। ট্রান্সকম পেপসি ব্র্যান্ডের সব পণ্য বাংলাদেশে বাজারজাত করে লাইসেন্সিং মডেলে। 8. মাল্টি লেভেল মার্কেটিং। এই মডেল ডিরেক্ট সেলিং মডেল হিসেবেও পরিচিত। বাংলাদেশে যদিও এই মডেলের বিজনেস এখনো পুরোপুরি বৈধতা পায়নি, কিন্তু বিশ্বব্যাপী অনেক দেশেই এই মডেলের সফল বিজনেস রয়েছে। আমেরিকার এমওয়ে কর্পোরেশন এই মডেলের অত্যন্ত সফল কোম্পানি। আরও রয়েছে ইউসানা, এভন, টিয়ানশি, ফরএভার লিভিং।
সাধারণত হেলথ ও বিউটি কেয়ার প্রোডাক্টগুলো এই মডেলে বিক্রি করা হয়। রেজার অ্যান্ড ব্লেড, এই মডেলে কিং জিলেটের একটি উক্তি উল্লেখ করেছেন অথর, গিভ দেম রেজার, সেল দেম ব্লেডস। অল্প লাভে মূল পণ্যটা বিক্রি করে ওটার সঙ্গে রিলেটেড পণ্য থেকে লাভ বের করে নিয়ে আসা হয় রেজার অ্যান্ড ব্লেড মডেলে। জিলেট প্রথমে রেজার পৌঁছে দিয়েছিল ঘরে ঘরে, এজন্যই পরে কোটি কোটি ব্লেড বিক্রি করতে পেরেছে। আমরা বাসায় পানি ফিল্টার করার জন্য যে পিওরিট কিনে ব্যবহার করছি, এটাও কিন্তু রেজার ব্লেড মডেলেই বিজনেস করে। একবার পিওরিট কিনছেন মানে রিলেটেড পণ্য কয়েক মাস পরপরই কেনা লাগবে। মোবাইল কোম্পানিগুলো সরকারকে অনেক টাকা ভর্তুকি দিয়ে সস্তায় মানুষের কাছে সিম বিক্রি করে, উল্টে সিমের সঙ্গে ফ্রি মিনিট এবং ইন্টারনেট অফার দেয়। এত কিছু দেওয়ার কারণ একটাই, রেজার ব্লেড মডেল। আপনি একবার সিম অ্যাক্টিভ করলে প্রতিদিন টাকা রিচার্জ করে খরচ করবেন। 10. সার্ভিটাইজেশন অফ প্রোডাক্ট, এই মডেলের আবিষ্কার কিন্তু আমাদের দেশেই। মনে আছে আগের কালে ভাড়া করে টিভি আনার কথা, কিংবা ঘন্টা প্রতি 5 টাকা দিয়ে সাইকেল ভাড়া করে ঘুরে বেড়ানোর কথা? 80-90-এর দশকের সবার, এমনকি মিলেনিয়াম প্রজন্মের সবার এটা পরিচিত থাকার কথা। পণ্যটা বিক্রি না করে পণ্যের সার্ভিসটা বিক্রি করা, যেমন জো বাইক, জিপ কার, রোলস রয়েস। জো বাইকের সাইকেল ব্যবহার করার জন্য আপনাকে সাইকেলটা কিনতে হবে না, আপনি যতক্ষণ ব্যবহার করবেন তার মূল্য পরিশোধ করলেই হবে। 11. ব্রিক অ্যান্ড ক্লিক, এই মডেলের মূল কথা হলো ফিজিক্যাল অ্যান্ড ডিজিটালের সঠিক মিশ্রণে পারফেক্ট কাচ্চি বানানো, যাতে মজা নিয়ে খাওয়া যায়। মানে আপনার পণ্য অনলাইনেও অ্যাভেলেবল থাকবে এবং ফিজিক্যাল আউটলেটেও পাওয়া যাবে। এই মডেলটা আমাদের দেশের জন্য একদম অন পয়েন্ট। আমরা যতই ডিজিটাল বলি না কেন, এখনো আমাদের দেশের অনেক কিছুই কিন্তু ডিজিটালি কনভার্টেড হয়নি। ঢাকার বাইরের কথা বাদই দিলাম, এমনকি ঢাকার অনেক জায়গায় ঠিকমতো ইন্টারনেট কানেকশন পাওয়া যায় না। অন্যদিকে আমাদের দেশের সব কাস্টমারের এখনো অনলাইনের উপর আস্থাটা পুরোপুরি গ্রো করেনি। মানুষ সরাসরি দেখে কিনতে পছন্দ করেন, তাই ব্রিক অ্যান্ড ক্লিক মডেলটি এদেশে খুব ইফেক্টিভ। ওয়েবসাইটের পাশাপাশি ফিজিক্যাল শপ থাকলে কাস্টমার খুব আস্থা ফিল করে। এই মডেল হচ্ছে ডিরেক্ট টু কাস্টমার অর্থাৎ D2C এর পারফেক্ট উদাহরণ। অনলাইন অফলাইনের পারফেক্ট ব্লেন্ডই ব্রিক অ্যান্ড ক্লিক মডেল। তারপর অথর বলছেন, আপনার আইডিয়া নিয়ে আজই বসে পড়ুন আর খুঁজে বের করুন কোন বিজনেস মডেলটি আপনার আইডিয়ার জন্য পারফেক্ট। তারপর আটঘাট বেঁধে নেমে পড়ুন। এই অধ্যায়ের শেষে ই কমার্স বিজনেসের 4টি মডেল অথর বোনাস হিসেবে দিয়েছেন। 1. B2C অর্থাৎ বিজনেস টু কনজিউমার মডেল। এই মডেলে পণ্য সরাসরি ভোক্তার কাছে বিক্রি করা হয়, যেমন রকমারি। 2. B2B অর্থাৎ বিজনেস টু বিজনেস মডেল। এই মডেলে একটা কোম্পানি অন্য একটা কোম্পানির কাছে পণ্য বিক্রি করে থাকে, যেমন সিন্দাবাদ.com। তারা তাদের ই কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে সব রকম অফিস সাপ্লাই বিভিন্ন কোম্পানিতে বিক্রি করে। 3. C2B অর্থাৎ কনজিউমার টু বিজনেস মডেল। কোনো একটা প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন কোম্পানিকে সার্ভিস দিয়ে থাকে, যেমন আপওয়ার্কের মাধ্যমে বিভিন্ন সার্ভিস অফার করে বিক্রি করা। 4. C2C অর্থাৎ কনজিউমার টু কনজিউমার মডেল। এখানে কনজিউমার নিজেই তার পণ্য লিস্টিং করে আরেকজন কনজিউমারের কাছে বিক্রি করতে পারে, যেমন বিক্রয়.com। শেষে অথর বলছেন যে এই 4টা মডেল থেকে আপনার পছন্দের ই কমার্স মডেলটি বেছে নিন। শুধু গদবাঁধা B2C তে সীমাবদ্ধ না থেকে অন্যান্য মডেলকেও ফোকাসে নিয়ে মাঠে নামা যায়।